হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। আমরা আপকামিং কলকাতা পুলিশ কনস্টেবল মেন পরীক্ষা 2026কে লক্ষ্য করে 50টি করে বাছাই করা প্রশ্ন উত্তর প্রত্যেকদিন সকাল 7টায় জিকে ক্লাসের মাধ্যমে প্র্যাকটিস করছি। শুধুমাত্র প্রশ্ন উত্তর নয়, সাথে অনেক এক্সট্রা নোট শিখছি এবং আজকে আমাদের 10 নম্বর প্র্যাকটিস সেট এবং 10 নম্বর প্র্যাকটিস সেটের মাধ্যমেই 500টা প্রশ্ন উত্তর প্র্যাকটিস হয়ে যাবে। এবং এই 10টা যে ক্লাসের পিডিএফ সেগুলো টেলিগ্রামে দেয়া হয়নি, আমি তোমাদের প্রোভাইড করে দেবো। সেই পিডিএফ গুলো পেয়ে গেলে তোমরা সেগুলো কিন্তু অবশ্যই একবার চোখ বোলাবে, একবার রিভাইজ দেবে, তাহলে একটা কুইক রিভিশন এবং প্র্যাকটিস হয়ে যাবে। তো সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পরীক্ষার সেরা প্রস্তুতি পাচ্ছ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো যাই হোক, আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখব। এবং দেখো, প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, স্বপ্ন বাসব দত্তা গ্রন্থটির লেখককে। আজকে ক্লাসে খুবই স্ট্যান্ডার্ড প্রশ্ন উত্তর রেখেছি, গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো। প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবেন নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার, এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি। স্বপ্ন বাসব দত্তা গ্রন্থটির লেখককে, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ভাস। দেখো, কিছু গুরুত্বপূর্ণ প্রাচীন গ্রন্থ এবং তাদের রচয়িতার ব্যাপারে একটু দেখে নেব। অর্থশাস্ত্র রচনা করেছেন কৌটিল্য, বুদ্ধচরিত রচনা করেছেন অশ্বঘোষ, চরক সংহিতা রচনা করেছেন চরক, সুশ্রুত সংহিতা রচনা করেছেন সুশ্রুত, কামসূত্র রচনা করেছেন বাৎসায়ন, মুদ্রা রাক্ষস রচনা করেছেন বিশাখ দত্ত এবং অমর কোষ রচনা করেছেন অমর সিংহ। 2 নম্বর প্রশ্ন, সিক্স মেসিন 2016 সালে প্রকাশিত নিচের কোন ক্রিকেটারের আত্মজীবনী? 4 জন ক্রিকেটারের নাম রয়েছে: বীরেন্দ্র সেহবাগ, সচিন তেন্ডুলকার, ক্রিস গেল এবং এবি ডিভিলিয়ার্স। তো সিক্স মেসিন 2016 সালে প্রকাশিত নিচের কার আত্মজীবনী? তো সঠিক উত্তর হবে অপশন সি, ক্রিস গেলের। দেখো, কিছু গুরুত্বপূর্ণ আত্মজীবনী আমরা দেখে নেব এবং খেলোয়াড়দের নাম দেখে নেব। কপিল দেবের আত্মজীবনী স্ট্রেট ফ্রম দ্য হার্ট, সচিন তেন্ডুলকারের আত্মজীবনী প্লেইং ইট মাই ওয়ে, সৌরভ গাঙ্গুলির আত্মজীবনী এ সেঞ্চুরি ইজ নট এনাফ, ভিভিএস লক্ষ্মণের আত্মজীবনী 281 অ্যান্ড বিয়ন্ড, সুনীল গাভাস্কারের আত্মজীবনী সানি ডেজ, বিশ্বনাথ আনন্দের আত্মজীবনী মাইন্ড মাস্টার এবং যুবরাজ সিং এর আত্মজীবনী দ্য টেস্ট অফ মাই লাইফ। 3 নম্বর প্রশ্ন, মাদাগাস্কারের রাজধানীর নাম কি? বিভিন্ন দেশের রাজধানীর নাম পরীক্ষাতে এসে থাকে। তো মাদাগাস্কারের রাজধানীর নাম কি? 4টি অপশন রয়েছে: কায়রো, অ্যান্টানারিভো, নাইরোবি এবং নমপেন। তো সঠিক উত্তর হবে অপশন বি, অ্যান্টানারিভো। অ্যান্টানারিভো মাদাগাস্কারের রাজধানীর নাম। দেখো, কিছু গুরুত্বপূর্ণ দেশ এবং তাদের রাজধানীর নাম দেখে নেব। ইরাকের রাজধানী বাগদাদ, কম্বোডিয়ার রাজধানী নমপেন, জর্ডনের রাজধানী আম্মান, সার্বিয়ার রাজধানী বেলগ্রেড, মায়ানমারের রাজধানী নাইপিদো, আফগানিস্তানের রাজধানী কাবুল এবং মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর। নেক্সট 4 নম্বর প্রশ্ন, তাজ উল মাসির এই গ্রন্থের রচয়িতা নিচের কোন ব্যক্তি? এটাকে স্টার মার্ক করবে, বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে। তাজ উল মাসির গ্রন্থের রচয়িতার নাম কি? তো সঠিক উত্তর হবে অপশন এ, হাসান নিজামি। দেখো, কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ এবং রচয়িতার নাম দেখে নেব। তারিখি ফিরোজশাহ লিখেছেন জিয়াউদ্দিন বারানি, তুজুকি বাবর লিখেছেন বাবর, তহকক ই হিন্দ লিখেছেন আলবেরুনি, খুবই ইম্পর্টেন্ট। পদ্মাবতী লিখেছেন মালিক মোহাম্মদ জয়সি। সফরনামা নামে গ্রন্থ 2 জন ব্যক্তি লিখেছেন। একটা গ্রন্থ লিখেছেন ইব্রাহিম কায়ুম এবং সেম নামে আরেকজন লিখেছেন কে? ইবন বতুতা। তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য, স্টার মার্ক করে রাখবে, এই লিস্টটা কিন্তু ভালোভাবে দেখবে। 5 নম্বর প্রশ্ন দেখো, মিডিয়া রিসার্চ ইউজার্স কাউন্সিল ইন্ডিয়ার চেয়ারম্যান অধ্যাপক পদে
নির্বাচিত হলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন এ, শৈলেশ গুপ্ত। নেক্সট 6 নম্বর প্রশ্ন, হর্ষবর্ধন কোন রাজবংশের রাজা ছিলেন? তো সঠিক উত্তর হবে, দেখে নাও, অপশন ডি, পুষ্যভূতি রাজবংশের রাজা ছিলেন হর্ষবর্ধন। এই পুষ্যভূতি রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? পরীক্ষায় আসে, তিনি হচ্ছেন প্রভাকর বর্ধন। ঠিক আছে, প্রভাকর বর্ধনের পরে আছে রাজ্যবর্ধন, তারপরে আছে হর্ষবর্ধন। 7 নম্বর প্রশ্ন দেখো, ইন্দো গ্রিক শাসক মিনান্দারকে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করতে সহায়তা করেছিলেন নিচের কোন বৌদ্ধ ভিক্ষু? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রত্যেকটা সাবজেক্ট থেকে প্রশ্ন তো রাখা হচ্ছে, ইতিহাস, ভূগোল, সংবিধান, ইকোনমিক্স, সায়েন্স, স্ট্র্যাটেজিকে, কারেন্ট অ্যাফেয়ার্স। তো প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করতে থাকো এবং খুবই কম সময়ে আমরা বেশি সংখ্যক প্রশ্নগুলো আলোচনা করার চেষ্টা করছি। তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, নাগসেন। বিখ্যাত বৌদ্ধ ভিক্ষু নাগসেন ইন্দো গ্রিক শাসক মিনিন্দারকে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেছিলেন। দেখো ডিটেলসে, ইন্দো গ্রিক শাসক মিনিন্দারকে নাগসেন বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেছিলেন। নাগসেন নাগার্জুন নামেও পরিচিত। নাগসেন ও রাজা মিলিন্দারের কথোপকথন মিলিন্দা পানহো পাঠ্যটির নথিভুক্ত রয়েছে। পরীক্ষায় প্রশ্ন আছে, এই মিলিন্দা পানহো এটা কার লেখা? সঠিক উত্তর হয়ে যাবে নাগসেনের লেখা বা নাগার্জুনের লেখা। নেক্সট 8 নম্বর প্রশ্ন, কার স্মৃতিতে কুতুব মিনার নির্মিত হয়েছিল? 4টে অপশন রয়েছে, সঠিক উত্তর কি হবে করার চেষ্টা করো। কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি নাকি বলবন? তো অনেকেই এটা উত্তর করে কুতুবুদ্দিন আইবক, যেহেতু কুতুবুদ্দিন আইবক নির্মিত করেছিলেন। কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে কার স্মৃতির উদ্দেশ্যে। তো কুতুবুদ্দিন আইবক কিন্তু হবে না, সঠিক উত্তর হবে অপশন সি, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি। কুতুব মিনার নির্মাণ করেছিলেন কুতুবুদ্দিন আইবক, কিন্তু কার স্মৃতির উদ্দেশ্যে? সেটা হবে কুতুবুদ্দিন বখতিয়ার কাকির উদ্দেশ্যে। দেখো ডিটেলসে, কুতুব মিনার ভারতের দিল্লিতে অবস্থিত একটি স্তম্ভ বা মিনার, যা বিশ্বের সর্বোচ্চ ইট নির্মিত মিনার। ভারতের প্রথম মুসলমান শাসক কুতুবুদ্দিন আইবকের আদেশে কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু হয় কুতুবুদ্দিন বখতিয়ার কাকির স্মৃতিতে 1193 খ্রিস্টাব্দে। তবে মিনারের উপরের তলার কাজগুলো সম্পূর্ণ করেন ফিরোজ শাহ তুগলক 1386 খ্রিস্টাব্দে। ভারতীয় মুসলিম স্থাপত্য কীর্তির গুরুত্বপূর্ণ এবং অন্যতম প্রাচীন নিদর্শন হিসাবে কুতুব মিনার গুরুত্বপূর্ণ। দেখো 1193 খ্রিস্টাব্দে শুরু করেছিলেন কুতুবুদ্দিন আইবক, কিন্তু তিনি কিন্তু কমপ্লিট করতে পারেননি। কমপ্লিট করেছিলেন কে? এই ইলতুৎমিশ। ইলতুৎমিশ কমপ্লিট করেছিলেন 1233 সাল নাগাদ। 1233 সাল নাগাদ কমপ্লিট করেন এবং পরবর্তীকালে উপরের তালাগুলো করেছিলেন কে? ফিরোজ শাহ তুগলক। এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, শিখদের নবম গুরু নিচের কোন গুরু? নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, গুরু তেগ বাহাদুর শিখদের নবমতম গুরু। দেখো ডিটেলসে, গুরু তেগ বাহাদুর শিখদের নবম গুরু। তিনি ছিলেন গুরু হরগোবিন্দ সাহেবের কনিষ্ঠ পুত্র। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1 এপ্রিল 1621 খ্রিস্টাব্দে অমৃতসরে। তিনি অন্য বিশ্বাসের লোকেদের বাঁচাতে তার জীবন উৎসর্গ করেছিলেন। এর জন্য তাকে হিন্দ কি চাদর বলা হতো। 10 নম্বর প্রশ্ন, তাঁতিয়া টোপির প্রকৃত নাম কি ছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন।
সঠিক উত্তর অপশন এ, রামচন্দ্র পাণ্ডুরং ছিল তাঁতিয়া ট্রফির প্রকৃত নাম। দেখো ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের আসল নাম আমরা দেখে নেব। নানা সাহেবের আসল নাম ধন্দুপান্ত, তিতুমুরের আসল নাম মীর নিসার আলী, চেঙ্গিস খাঁর আসল নাম তেমুজিন, গিয়াসুদ্দিন বলবনের আসল নাম উলুগ খাঁ, গিয়াসুদ্দিন তুগলকের আসল নাম গাজী মালিক, মোহাম্মদ বিন তুগলকের আসল নাম জুনা খাঁ। এছাড়া সিকেন্দার লোদির আসল নাম নিজাম খাঁ, শের শাহের আসল নাম ফরিদ খাঁ। নেক্সট 11 নম্বর প্রশ্ন, কোন প্রণালী আর্কটিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে? সঠিক উত্তর হবে অপশন সি, বেরিং প্রণালী আর্কটিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে। দেখো কিছু গুরুত্বপূর্ণ প্রণালী সম্পর্কে আমরা দেখে নেব। পক প্রণালী অবস্থিত মান্নার উপসাগর এবং বঙ্গোপসাগরের মধ্যে ভারত এবং শ্রীলঙ্কাকে পৃথক করেছে এবং মান্নার উপসাগর এবং বঙ্গোপসাগরকে যুক্ত করেছে। নেক্সট বেরিং প্রণালী বেরিং সাগর এবং সুমেরু সাগর অর্থাৎ আর্কটিক সাগর এবং প্রশান্ত মহাসাগর, বেরিং সাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর অবস্থিত রয়েছে, যুক্ত করেছে এবং আমেরিকা এবং রাশিয়াকে পৃথক করেছে। জিব্রাল্টার প্রণালী ভূমধ্যসাগর এবং আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে, ইউরোপ এবং আফ্রিকাকে পৃথক করেছে। বসফরাস প্রণালী কৃষ্ণসাগর এবং ভূমধ্যসাগরকে যুক্ত করেছে, এশিয়া এবং ইউরোপকে পৃথক করেছে। সুন্দা প্রণালী ভারত মহাসাগর এবং জাভা সাগরকে যুক্ত করেছে, জাভা এবং সুমাত্রাকে পৃথক করেছে। মালাক্কার প্রণালী প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরকে যুক্ত করেছে, মালয়েশিয়া এবং সুমাত্রাকে পৃথক করেছে। ডানকান প্যাসেজ বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরকে যুক্ত করেছে, আন্দামান এবং লিটিল আন্দামানকে পৃথক করেছে। 10 ডিগ্রি চ্যানেল বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরকে যুক্ত করেছে, আন্দামান এবং নিকোবর দ্বীপকে পৃথক করেছে। তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম বিভিন্ন প্রণালী এবং চ্যানেল সম্পর্কে। পিডিএফ পেয়ে গেলে তথ্যটা ভালো করে দেখবে। 12 নম্বর প্রশ্ন দেখো, জম্মু কাশ্মীর তার সাথে দেওয়া রয়েছে বৃহত্তম, তাহলে ক্ষুদ্রতম কি হবে? জম্মু কাশ্মীর এখন কি বর্তমানে ইউটি ইউনিয়ন টেরিটরি, তো সেটা হচ্ছে বৃহত্তম ইউটি বর্তমানে। তাহলে ক্ষুদ্রতম ইউটি নিচের কোনটা? 4টে অপশনের মধ্যে থেকে সঠিক উত্তর কি হবে? ইজি প্রশ্ন, সঠিক উত্তর অপশন বি, লাক্ষাদ্বীপ। 13 নম্বর প্রশ্ন, নিম্নের কোন তৃণভূমিটি দক্ষিণ আমেরিকাতে অবস্থিত রয়েছে? অনেকবার করিয়েছি প্রশ্নটা, বিগত সেটাও করিয়েছি, সঠিক উত্তর করার চেষ্টা করো। নিচের কোন তৃণভূমিটি দক্ষিণ আমেরিকাতে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন বি, পম্পাস তৃণভূমি। দেখো প্রেরি তৃণভূমি উত্তর আমেরিকাতে অবস্থিত, পম্পাস অবস্থিত রয়েছে দক্ষিণ আমেরিকাতে, ভেল্ড অবস্থিত দক্ষিণ আফ্রিকাতে, স্টেপিস অবস্থিত দক্ষিণ আফ্রিকাতে। 14 নম্বর প্রশ্ন, কেন বাতোয়া ক্যানেল কোন জাতীয় উদ্যানের মধ্য থেকে গিয়েছে? সঠিক উত্তর অপশন বি, পেঞ্চ জাতীয় উদ্যান। এবং যে কটা উদ্যান এখানে দেওয়া রয়েছে কানহা, পেঞ্চ, কানা, পান্না, আমি একটু উত্তরটা ভুল বললাম, পান্না জাতীয় উদ্যানের মধ্যে থেকে কেনবাতোয়া ক্যানেল গেছে। এবং এখানে যে কটা উদাহরণ দেওয়া রয়েছে কানহা, পান্না, পেঞ্চ, বান্ধবকর, সবগুলোই কোথাও অবস্থিত রয়েছে? মধ্যপ্রদেশে। এবং কেনবাতোয়া ক্যানেল গেছে পান্না জাতীয় উদ্যানের মধ্য থেকে। 15 নম্বর প্রশ্ন, পৃথিবীর একমাত্র ভাসমান উদ্যান কেইবুল লামজাও কোন হ্রদের উপর অবস্থিত? এই প্রশ্ন করানো হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিভিআই করবে। সঠিক উত্তর অপশন ডি, লোকটাক হ্রদের উপর অবস্থিত রয়েছে। কোন রাজ্যে? মণিপুরে। 16 নম্বর প্রশ্ন, কোন বছরে অরুণাচল প্রদেশ ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয়? চারটে অপশন রয়েছে, সঠিক উত্তর কি হবে?
মিলিয়ে নাও অপশন বি 1987 সালে অরুণাচল প্রদেশ ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয়। 17 নম্বর প্রশ্ন, কোন সাংবিধানিক সংশোধনী আইন পঞ্চায়েতকে সাংবিধানিক স্বীকৃতি দিয়েছে? ভিভিআই করো। সঠিক উত্তর হবে অপশন বি ৭৩তম সংবিধান সংশোধন, যেটা হয়েছিল 1992 সালে। এই সংবিধান সংশোধনীর মাধ্যমে দেখো 92 সালের এই সংবিধান সংশোধনের মাধ্যমে 11তম তফসিলিটি যুক্ত করা হয় আমাদের শেডিউলে এবং পঞ্চায়েতকে সাংবিধানিক স্বীকৃতি দেয়া হয়। 18 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন আর্টিকেলে কারখানাতে শিশু শ্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে? চারটে আর্টিকেল দেওয়া রয়েছে, তো কোন আর্টিকেলে কারখানাতে শিশু শ্রম, যে কোনো কারখানা বা খনিতে 14 বছরের নিচে 14 বছরের নিচের শিশুদের কাজে লাগানো আইনত অপরাধ। তো সঠিক উত্তর হবে অপশন বি আর্টিকেল 24। 19 নম্বর প্রশ্ন, ভারতে পঞ্চায়েত রাজ ব্যবস্থায় কতগুলি স্তর রয়েছে? এটা ইজি প্রশ্ন, প্রত্যেকের পারা উচিত। সঠিক উত্তর অপশানে 3টি স্তর রয়েছে। কি কি স্তর? দেখো 3টি স্তর। প্রথমে গ্রাম পর্যায়ে গ্রাম পঞ্চায়েত, ব্লক পর্যায়ে পঞ্চায়েত সমিতি, জেলা পর্যায়ে জেলা পরিষদ। 20 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন আর্টিকেলে জরুরি অবস্থার সময় 19তম আর্টিকেলের বিধান স্থগিতের বিষয়ে আলোচনা করা হয়েছে? সংবিধান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সঠিক উত্তর করার চেষ্টা করো। নিম্নলিখিত কোন আর্টিকেলে জরুরি অবস্থার সময় 19তম আর্টিকেলের বিধান স্থগিতের বিষয়ে আলোচনা করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি 358 নম্বর আর্টিকেল। নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, আপকামিং কেপি এবং ডাব্লিউপি এসআই মেন পরীক্ষাকে লক্ষ্য করে সম্পূর্ণ ডেসক্রিপটিভ ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে। প্রত্যেকটা বিষয়ের উপর থেকে এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী তোমরা ডেসক্রিপটিভ ক্লাস পাবে এসআই মেন্সের জন্য। তো যোগাযোগ করো 9647553612 নম্বরে, বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য এখনই যুক্ত হয়ে যাও। 21 নম্বর প্রশ্ন, সমাজের কোন শ্রেণীর মানুষ নিরন্তর মূল্য বৃদ্ধির ফলে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হন? চারটে অপশন, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে, মিলিয়ে নাও অপশনটি, স্থির আয়কারী মানুষজন। অর্থাৎ যে সমস্ত মানুষের আয় একদম স্থির, ফিক্সড ইনকাম, তাদের ক্ষেত্রে কিন্তু মূল্য বৃদ্ধির ফলে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে কিন্তু তাদের ইনকামটা ফিক্সড হয়ে রয়েছে। 22 নম্বর প্রশ্ন, সমাজতন্ত্র বা কমিউনিজম অনুযায়ী সমাজের প্রধান শত্রু নিচের কে? চারটে অপশন দেখো, অপশন এ ধর্ম, অপশন বি অতিরিক্ত মূল্য, অপশন সি প্রাইভেট সম্পত্তি, নাকি অপশন ডি পুঁজিবাদী শ্রেণী। সঠিক উত্তর হবে অপশন ডি পুঁজিবাদী শ্রেণী। 23 নম্বর প্রশ্ন, যোজনা কমিশন বা প্ল্যানিং কমিশনের পরিবর্তে নিচের কোনটি কাজ করছে বর্তমানে? আগে প্ল্যানিং কমিশন ছিল বা যোজনা কমিশন, তো তার পরিবর্তে এখন কোন কমিশন বা কোন সংস্থা কাজ করছে? তেইশ নম্বর প্রশ্নে সঠিক উত্তর হবে অপশন এ নীতি আয়োগ। কত সালে প্রতিষ্ঠিত হয় নীতি আয়োগ? 2015 সাল থেকে। 24 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক অর্থ ভান্ডারের অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের
সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? নিচের কোন শহরে আন্তর্জাতিক অর্থভান্ডারের সদর দপ্তর অবস্থিত? সঠিক উত্তর দেখে নাও, অপশন সি, ওয়াশিংটন ডিসিতে। আর কি অবস্থিত রয়েছে এখানে? ওয়ার্ল্ড ব্যাংক অর্থাৎ বিশ্ব ব্যাংকের সদর দপ্তর অবস্থিত রয়েছে ওয়াশিংটন ডিসিতে। দেখো কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা সদর দপ্তর কোন কোন শহরে অবস্থিত একটু দেখে নিই। জাতিসংঘ বা ইউনাইটেড নেশনসের সদর দপ্তর নিউ ইয়র্কে, সার্কের সদর দপ্তর কাঠমান্ডুতে, WWF এর সদর দপ্তর সুইজারল্যান্ডে, ন্যাটোর সদর দপ্তর ব্রাসেলসে, ওপেকের সদর দপ্তর ভিয়েনাতে, WH এর সদর দপ্তর জেনেভাতে অবস্থিত রয়েছে। এছাড়া ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন তার সদর দপ্তর জেনেভাতে, ইউনেস্কো সদর দপ্তর প্যারিসে, ইউনিসেফের সদর দপ্তর নিউ ইয়র্কে এবং রেড ক্রসের সদর দপ্তর জেনেভাতে অবস্থিত রয়েছে। 25 নম্বর প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে রাউরকেল্লা ও দুর্গাপুরে স্টিল প্ল্যান্ট তৈরি করা হয়েছিল? দেখো রাউরকেল্লা এবং দুর্গাপুর স্টিল এটা কি শিল্প? ভারী শিল্প। তো মনে করো কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে ভারী শিল্পের উপর জোর দেওয়া হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সময়কাল 1956 থেকে 61। এবং এটা কোন নীতির উপর হয়েছিল? পিসি মোহালনবিস মডেল। 26 নম্বর প্রশ্ন, দীর্ঘ পর্যায় সারণীতে মৌলগুলিকে সাজানো হয়েছে মৌলগুলির নিচের কোনটির ভিত্তিতে? চারটে অপশন, পারমাণবিক গুরুত্বের ভিত্তিতে, পরমাণু ক্রমাঙ্কের ভিত্তিতে, ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে, নাকি নিউট্রন সংখ্যার ভিত্তিতে? তো 26 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, পরমাণু ক্রমাঙ্কের ভিত্তিতে মৌলগুলিকে সাজানো হয়েছে। 27 নম্বর প্রশ্ন, রক্তে হিমোগ্লোবিনের কাজ হলো নিচের কোনটি? একদম ইজি প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন এ, অক্সিজেন পরিবহন করা। আচ্ছা নেক্সট আমরা দেখব 28, নিচের কোনটির উপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে? চারটে অপশন, উষ্ণতা, দৈর্ঘ্য, উপাদানের প্রকৃতি, নাকি প্রস্থচ্ছেদ? নিচের কোনটির উপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে? সঠিক উত্তর হবে অপশন সি, উপাদানের প্রকৃতির উপর। 29, নিচের কোনটির রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে হ্রাস পায়? সঠিক উত্তর হবে অপশন বি, অর্ধপরিবাহী বা সেমি কন্ডাক্টরের রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কমতে থাকে। 30 নম্বর প্রশ্ন, দেখো নিচের কোনটি সঠিক নয়? চারটে অপশন, প্রতিক্রিয়া বল ক্রিয়া বলের সমান এবং বিপরীত, অপশন বি, ক্রিয়া ছাড়া প্রতিক্রিয়া সম্ভব নয়, অপশন সি, ক্রিয়া যতক্ষণ স্থায়ী থাকবে প্রতিক্রিয়াও ততক্ষণ স্থায়ী, নাকি অপশন ডি, ক্রিয়া ও প্রতিক্রিয়া একই বস্তুর উপর হয়। তো কোনটা সঠিক নয়? সঠিক উত্তর হবে অপশন ডি, ক্রিয়া এবং প্রতিক্রিয়া একই বস্তুর উপর হয়, এইটা একদমই সঠিক নয়। অর্থাৎ যে বস্তু ক্রিয়া করবে, যার উপর ক্রিয়া করবে সেই বস্তুর উপর প্রতিক্রিয়া হবে, দুটো বস্তু কিন্তু আলাদা। ঠিক আছে, তো ক্রিয়া এবং প্রতিক্রিয়া দুটো আলাদা আলাদা বস্তুর উপর হয়।
তো এই কথাটা ভুল, কিন্তু বাদবাকি যে 3টে অপশন রয়েছে সেগুলো সবই সঠিক দেওয়া রয়েছে। নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, সামনেই আসছে রয়েছে পিএসসি ক্লার্কশিপ মেন পরীক্ষা। তো মেন সাফল্য ব্যাচ লঞ্চ করা হয়েছে, যেখানে 6টি টপিক যেমনটা এক্সাম সিলেবাসে রয়েছে বাংলার প্রতিবেদন, অনুবাদ, সারাংশ এবং ইংরেজি রিপোর্ট, ট্রান্সলেশন এবং প্রেসিস, সম্পূর্ণ ডেসক্রিপটিভ ক্লাস পাবে সঠিক নিয়ম এবং সঠিক প্র্যাকটিস সেটের মাধ্যমে। সাথে রেলওয়ে এনটিপিসি এবং রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে বন্দে ভারত ব্যাচ কোর্স, যেখানে প্রত্যেকটি বিষয় প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে সম্পূর্ণ তোমরা থিওরি ক্লাস পাবে। তো যোগাযোগ করো 9647553612 নম্বরে। পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং ব্যাচ কোর্সের মাধ্যমে নেওয়ার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে যুক্ত হয়ে যাও। 31 নম্বর প্রশ্ন, ইনফোসিস কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, এন আর নারায়ণ মূর্তি ইনফোসিস প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট 32 নম্বর প্রশ্ন, নিচের কোনটি কম্পিউটারের একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ? সঠিক উত্তর অপশন এ, HTML, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। 33 দেখো, ইমেল প্রাপকদের গোপনীয়তা বজায় রাখতে ইমেল পাঠানোর সময় প্রাপকদের কোন ফিল্ডে রাখা হয়? 4টে অপশন রয়েছে, টু, সিসি, বিসিসি নাকি ফ্রম। ইমেল প্রাপকদের গোপনীয়তা বজায় রাখতে ইমেল পাঠানোর সময় প্রাপকদের কোন ফিল্ডে রাখা হয়? সঠিক উত্তর অপশন সি, বিসিসি। বিসিসির ফুল ফর্ম কি? ব্লাইন্ড কার্বন কপি। 34, ভারতের সংবিধান অনুসারে 22টি ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে। এর মধ্যে 16টি ভাষা ভারতের নোটগুলিতে ব্যবহার করা হয়। তো নিম্নের কোন সংবিধান স্বীকৃত ভাষাটি ভারতের নোটে ব্যবহার করা হয় না? 4টে অপশন, সিন্ধি, নেপালি, মারাঠি এবং কোঙ্কনি। তো এই 4টে ভাষা কিন্তু ভারতে 22টি ভাষার মধ্যে থেকে স্বীকৃত ভাষা, এবং তার মধ্যে থেকে 16টাকে করা হয় তাকে নোটে ব্যবহার করা হয়। তো অপশনের মধ্যে থেকে 4টের মধ্যে থেকে 3টে নোটে ব্যবহার করা হয়, একটা করা হয় না, সেটা কোনটি? সঠিক উত্তর অপশন এ, সিন্ধি। এবং এই যে 22টা ভাষা কোথায় রয়েছে? অষ্টম তফসিল। 35, এ প্রাইম মিনিস্টার টু রিমেম্বার বইটির লেখক নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর দেখে নাও, অপশন সি, অ্যাডমিরাল সুশীল কুমার। 36, ভারতীয় সংবিধানে আইনের শাসনের বা রুল অব ল ধারণাটি কোথা থেকে নিয়ে আসা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, ব্রিটিশ সংবিধান থেকে। 37, ফ্রন্টিয়ার গান্ধী বা সীমান্ত গান্ধী কাকে বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন সি, খান আব্দুল গফর খানকে বলা হয় থাকে। দেখো, খান আব্দুল গফর খান ফ্রন্টিয়ার গান্ধী বা সীমান্ত গান্ধী নামে পরিচিত। 1987 সালে তিনি ভারতরত্ন পুরস্কার পান এবং 1988 সালে প্রয়াত হন। তার সমাধি রয়েছে কান্দাহারে। 38, নিচের কোনটি আলাদা? 4টে অপশন রয়েছে, 4টে অপশনের মধ্যে থেকে 3টে থেকে কোনটা আলাদা? 4টে অপশন, জলবসন্ত, রুবেলা, সাধারণ ফ্লু এবং অপশন ডি, মেনিনজাইটিস। 38 এর সঠিক উত্তর হবে, দেখে নাও অপশন ডি, মেনিনজাইটিস। এটা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত।
আর উপরে তিনটে এগুলো সবই ভাইরাস ঘটিত। 39, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই এর কোন সালে জাতীয়করণ করা হয়েছিল? স্টার মার্ক প্রশ্ন, বহুবার এসেছে। সঠিক উত্তর দেখে নাও, অপশান সি 1949 সালে। দেখো 1949 সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এর জাতীয়করণ করা হয়। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1935 সালের 1 এপ্রিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1934 অনুসারে। তো প্রতিষ্ঠিত হয় 1935 সালের 1 এপ্রিল। 40তম প্রশ্ন, বিশ্বের বৃহত্তম স্বাদু জলের হ্রদ নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশান সি সুপুরিয়ার হ্রদ। দেখো বিশ্বের বৃহত্তম স্বাদু জলের হ্রদ হলো লেক সুপিরিয়র। এটা হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফলের বিচারে এটি আমেরিকা যুক্তরাষ্ট্র এবং কানাডার সীমান্তে অবস্থিত রয়েছে। জলের আয়তনের বিচারে বিশ্বের বৃহত্তম স্বাদু জলের হ্রদ হলো রাশিয়ার বৈকাল হ্রদ। প্রসঙ্গত উল্লেখ্য যে বিশ্বের গভীরতম হ্রদও হচ্ছে এই বৈকাল হ্রদ। 41তম প্রশ্ন, বাক স্বাধীনতা সংবিধানের কততম আর্টিকেলে উল্লেখিত রয়েছে? ফ্রিডম অফ স্পিচ, বাক স্বাধীনতা সংবিধানের কততম আর্টিকেলে উল্লেখিত রয়েছে? সঠিক উত্তর অপশান ডি 19 নম্বর আর্টিকেলে। দেখো কিছু গুরুত্বপূর্ণ আর্টিকেল দেখে নেব। আর্টিকেল 14, আইনের চোখে সবার সমান অধিকার এবং সমান সংরক্ষণের ব্যবস্থা। আর্টিকেল 16, সরকারি চাকরির ক্ষেত্রে সবার সমান সুযোগের ব্যবস্থা। আর্টিকেল 17, অস্পৃশ্যতা দূরীকরণ। আর্টিকেল 18, বিদ্যা বিষয়ক বা সামরিক খেতাব ছাড়া রাষ্ট্র অন্য কোনো খেতাব দান করতে পারবে না। আর্টিকেল 21, জীবনের নিরাপত্তা ও ব্যক্তিগত স্বাধীনতা। আর্টিকেল 21-এ শিক্ষার অধিকার। 42 দেখো, সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠা ও পরিচালনা করার অধিকার কততম আর্টিকেলে উল্লেখিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশান ডি আর্টিকেল 30। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 43, ভারতের জনসংখ্যার ইতিহাসের প্রেক্ষাপটে নিম্নলিখিত বছরগুলির মধ্যে কোনটি ইয়ার অফ গ্রেট ডিভাইড নামে পরিচিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশান এ 1921। প্রতি 10 বছর ছাড়া জনসংখ্যা করা হয়ে থাকে এবং আমরা দেখি প্রতি 10 বছর পরে জনসংখ্যা বৃদ্ধি পায়। কিন্তু 1921 সাল একমাত্র সাল যেখানে জনসংখ্যা বাড়ার পরে মানে পরিবর্তে বরং গত 10 বছরের তুলনায় জনসংখ্যা কমে গিয়েছিল। তার আগে কিন্তু 1914 থেকে 18 প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল এবং ভারতে প্রচুর মহামারী হয়েছিল, যে কারণে 1921 সালে 1911 তুলনায় জনসংখ্যা কমে গিয়েছিল, যে কারণে এটাকে ইয়ার অফ গ্রেট ডিভাইড বলা হয়ে থাকে। 44, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ব্যাংক বা AIIB এর সদর দপ্তরটি কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশান বি বেজিং এ। 45, ভারত সরকারের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিচের কোনটির উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? সঠিক উত্তর অপশান বি হ্যারোড ডোমার মডেল। সময়কাল 1951 থেকে 56। 46, ভারতের দারিদ্র্য রেখা নির্ধারণের জন্য কোন কমিটির সুপারিশ অনুসরণ করা হচ্ছে? সঠিক উত্তর হবে অপশান সি টেন্ডুলকার কমিটি।
47 ভারতের জাতীয় আয়ে নিম্নের কোন সেক্টরের অবদান সব থেকে কম? চারটি সেক্টর রয়েছে, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টার্সারি সেক্টর, নাকি অপশন ডি টার্সারি ও সেকেন্ডারি দুটো সেক্টর, দুটোই। কি বলেছে অবদান সব থেকে কম? তো সঠিক উত্তর হবে অপশন এ প্রাইমারি সেক্টর। দেখো, প্রাইমারি সেক্টর মাত্র 17% কন্ট্রিবিউট করে থাকে, সেকেন্ডারি সেক্টর মাত্র 30% কন্ট্রিবিউট করে থাকে এবং টার্সারি সেক্টর সব থেকে বেশি 53% প্রায় কন্ট্রিবিউট করে থাকে। 48 আদর্শ গ্যাসের অণুগুলির শক্তি কি রকম? আদর্শ গ্যাস অর্থাৎ আইডিয়াল গ্যাস। সঠিক উত্তর হবে অপশন বি শুধুমাত্র গতিশক্তি। 49 নাইক্রোম হলো নিচের কোন ধাতুগুলির সংকর ধাতু? তো সঠিক উত্তর হবে অপশন বি নিকেল, ক্রোমিয়াম এবং আয়রন, এই তিনটে ধাতুর মিশ্রণে তৈরি হয়ে থাকে নাইক্রোম ধাতু। নাইক্রোম কোথায় ব্যবহার করা হয়ে থাকে? আয়রন বা ইস্ত্রিতে যে কয়েল থাকে সেখানে নাইক্রোম ব্যবহার করা হয়। 50 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো, ভারতবর্ষের সব থেকে বড় বায়ুশক্তি খামার স্থাপিত হয়েছে কোন স্থানের কাছে? সঠিক উত্তর হবে মিলিয়ে নাও অপশন বি কন্যাকুমারী। কোথায় অবস্থিত? তামিলনাড়ু। ওকে, তো এই ছিল আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ 50টি প্রশ্নোত্তর। 50-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রত্যেকদিন সকাল 7টা থেকে ক্লাসগুলো ফলো করে দেখো। একদম এই ধরনের প্রশ্নই পরীক্ষাতে আসবে, বহু কমন পাবে, প্র্যাকটিস হবে। এছাড়া আমাদের যে দুটো ব্যাচ কোর্স রয়েছে, কনস্টেবল পরীক্ষার জন্য পুলিশ যোদ্ধা ব্যাচ এবং এসআই পরীক্ষার জন্য ডবল স্টার খাকি ব্যাচ কোর্সে সম্পূর্ণ পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে কনসেপ্ট ক্লিয়ার করে ক্লাস করানো হবে। তার উপর থিওরি হয়ে গেলেই অধ্যায় ভিত্তিক মক টেস্ট, ডাউট ক্লিয়ারিং ক্লাস, পিডিএফ স্টাডি মেটেরিয়াল তোমাদের প্রোভাইড করা হবে। তো যোগাযোগ করো 9647553612 নম্বরে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো, বিস্তারিত ডিসক্রিপশন বক্সে রয়েছে। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেকে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।